হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউবিপি এবং কেপি 2024কে টার্গেট করে যে ম্যাথ প্র্যাকটিস সেটের ক্লাস শুরু করেছি, তো আজকের ক্লাসটা হচ্ছে 3 নম্বর ক্লাস। ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো রেখেছি সেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করলে তোমরা বুঝতে পারবে যে প্রশ্নপত্র কেমন ছিল। 25টা কোশ্চেনের মধ্যে কত তোমরা স্কোর করেছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রথমে আমি কি করে তোমাদেরকে প্র্যাকটিস করতে বলেছি সেটাও বলেছি, যে প্রথমে আমি টেলিগ্রামের পিডিএফটা প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে কিন্তু ক্লাসটা দেখবে, যেগুলো হয়তো অসুবিধা হবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের কোনো সমান কোণ 30 ডিগ্রি হলে একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কত? সমদ্বিবাহু ত্রিভুজ, আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র যদি ত্রিভুজ বলা থাকতো, যে কোনো ত্রিভুজ, মানে কি যার তিনটে ভুজ, এই তিনটে ভুজ বা বাহু, এই তিনটে বাহুর কোণ মানে তিনটে বাহুতে কোণ হয়, এটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ বলা আছে। মানে এইরকম হবে যে এটা হচ্ছে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে যার দুটি বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। এবার এখানে আমাদের তিনটে কোণ হচ্ছে, এই তিনটে কোণের যোগফল হবে আমাদের 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটে কোণের যে যোগফল সেটা হবে 180 ডিগ্রি, এটা আমাদের মনে রাখতে হবে। এবার এখানে আমাদের এই একটি সমান কোণ বলা আছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি আমাদের 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? এই কোণটাও 30 ডিগ্রি হবে, যেহেতু সমান কোণ। এবার এই কোণটা আমাদের মানটা আমরা জানি না, যে এটাকে ধরে নিলাম x ডিগ্রি, যে এটা হচ্ছে বৃহত্তম কোণ। এবার তিনটে কোণের যোগফল আমরা কি জানি? 180 ডিগ্রি। তাহলে এখানে এই তিনটে কোণের যোগফল যোগ করো, অর্থাৎ 30 ডিগ্রি, এদিকে হচ্ছে 30 ডিগ্রি আর যোগ চিহ্ন হচ্ছে x ডিগ্রি, এইটা ইকুয়াল টু কত? আমরা জানি কত? 180 ডিগ্রি। ক্লিয়ার? এবার 30 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত হবে? 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি প্লাস হচ্ছে x ডিগ্রি, এটা ইকুয়াল টু হচ্ছে কত? 180 ডিগ্রি। আর x ডিগ্রি ইকুয়াল টু কত হবে? এই 180 ডিগ্রি যেটা আছে, এই প্লাস 60 ডিগ্রিটা সমানের এদিকে গেলে মাইনাস 60 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস করলে কত হবে? 120 ডিগ্রি। এটাই হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, যেটা অপশন ডি। এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3। তবে এ এবং বি এর বর্তমান বয়স কত? তাহলে এ এবং বি এর, এটাকে প্রথমে আমি প্রেজেন্ট বয়সটা ধরছি, এদিকে হচ্ছে এ অনুপাত, এদিকে ধরলাম বি। এবার এদের বলা আছে কি 10 বছর আগে, তাহলে আগে বললে আমরা ওপরে লিখবো, অর্থাৎ 10 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 4:3। তাহলে একটাকে আমরা ধরে নিই 4x আর একটাকে ধরে নিই কত? 3x, এটাকে ধরছি। এদের 10 বছর আগে এই বয়সটা ছিল, তাহলে 10 বছর পরে এদের বয়সটা কত হবে? তাহলে এ এর বয়স হবে কত? 10 বছর পরে হবে 4x প্লাস 10, আর বি এর বয়স কত হবে? 3x প্লাস 10। এটা ক্লিয়ার যে 10 বছর পরে তাদের বয়স যোগ হবে। যদি বলে যে তোমার বয়স 10 বছর আগে 12 ছিল, তাহলে 10 বছর পরে কি হবে? 10টা যোগ হয়ে যাবে, 22 হবে। তো এই কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করলাম। এবার বর্তমান বয়স, এটা আমাদের বর্তমান বয়স, এ এর বয়স হচ্ছে এই বয়সটা আর বি এর বয়স হচ্ছে এইটা। এবার এদের বয়সের সমষ্টি মানে কি? যোগফল বলা আছে 55। তাহলে এদের যোগফল হচ্ছে 4x প্লাস 10 যোগ চিহ্ন কত? 3x প্লাস 10। এই যোগ চিহ্নটা অর্থাৎ সমষ্টিটা কত বলা আছে? 55 বলা আছে। 4x আর 3x যোগ করলে কত হবে? 7x, আর 10 আর 10 যোগ করলে কত হবে? 20। এই 20টা সমানের দিকে গেলে -20 হয়ে যাবে, তাহলে 55 মাইনাস 20, তাহলে এদিকে 7x, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 35, তাহলে 7 দিয়ে কাটা দিলে 5, তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে কত? 5 পেলাম। এবার বলা আছে এ এবং বি এর বর্তমান বয়স কত? তাহলে এর বর্তমান বয়স হচ্ছে এইটা আর বি এর বর্তমান বয়স হচ্ছে এইটা। তাহলে এরটা বের করছি প্রথমে, তাহলে 4 ইন্টু এক্স, এক্সের ভ্যালু কত আছে? 5, তাহলে 4 ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে 5 প্লাস হচ্ছে কত? 10, তাহলে 4 5 20 প্লাস 10 হচ্ছে কত? 30। এর বয়স হচ্ছে 30। বি এর বয়স কত হবে? তাহলে বি এর বয়স হবে 3, এদিকে 3 ইন্টু এক্স, 3 5 15 আর 10 যোগ করলে কত হবে? 25। তাহলে একটা হচ্ছে কত? 30 আর একটা হচ্ছে 25। এ ও বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত 2:3, প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করলে এ ও বি এর আয় কত? তাহলে এ আর বি এর, এটাকে এইভাবে লিখছি যে এ অনুপাত বি এর যে আয়ের অনুপাত,
সেটা বলা আছে কত 3:4। আর এদিকে খরচ মানে কি ব্যয়ের যে অনুপাত, ব্যয় মানেই তো খরচ, সেটা হচ্ছে কত 2:3। এবার প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করছে, তাহলে এখানে আমরা দেখব সে সঞ্চয় কত টাকা করে করছে। তাহলে এ 3 টাকা ইনকাম করছে, 2 টাকা ব্যয় করে দিচ্ছে, তাহলে তার সঞ্চয় হচ্ছে কত 1 টাকা। আর বি 4 টাকা ইনকাম করছে, আয় করছে, 3 টাকা খরচ করে দিচ্ছে অর্থাৎ ব্যয় করে দিচ্ছে, তাহলে তার সঞ্চয় কত হচ্ছে বি এর 1 টাকা। তাহলে প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করে, মানে এখানে আমাদের বলা আছে এই প্রত্যেকে মানে কি এক একজন 200 টাকা করে, তাহলে এই 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত 200 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 200 হয়, তাহলে এ আর বি এর আমাদের আয় চেয়েছে, তাহলে এ আর বি এর আয় হচ্ছে 3:4। তাহলে এখানে আমাদের 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে আর একটা 4 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে এ আর বি এখানে আমরা এইভাবে লিখছি যে 1 ইউনিটের ভ্যালু 200 হলে 3 ইউনিটের ভ্যালু কত হবে 3 গুণিত 200, আর এদিকে বি এর ভ্যালু কত হবে 4 ইন্টু 200। তাহলে এ এর ভ্যালু হবে কত 600 আর বি এর ভ্যালু হবে 800। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এখানে আমাদের ফর্মুলা আছে এই সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা এটার ভ্যালু হবে আমাদের 1। তো এখানে থিটার জায়গায় এর মান বসা আছে, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর মান হচ্ছে 1, এটা আমাদের একটা ফর্মুলা। এরপর পরবর্তী প্রশ্ন যে 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে। তাহলে এই অঙ্কগুলো প্রথম ক্লাসেও ছিল, দ্বিতীয় ক্লাসেও ছিল, এটা তৃতীয় ক্লাসেও আছে। সুতরাং এই জন্য প্রিভিয়াস ইয়ারটা করা হচ্ছে যে কোন কোশ্চেনগুলো রিপিট হচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে আমরা M1 D1 এর ফর্মুলা অ্যাপ্লাই করব, যে এখানে M1 D1 T1 বাই কি W1 এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু হচ্ছে M2 D2 আর একটা হচ্ছে T2 বাই হচ্ছে কি W2। তাহলে M মানে হচ্ছে ম্যান বোঝালে, D মানে দিন, T মানে টাইম আর W মানে ওয়ার্ক। তাহলে এখানে 25 জন লোক, তাহলে এখানে ম্যানের জায়গায় 25 জন লিখব, তারপর 4 দিনে অর্থাৎ এখানে 4 লিখব, আর এখানে টাইম যেহেতু দেওয়া নেই সময়, সেখানে আমরা সময় লিখব না। এবার টাকাটা কোথায় লিখব, এই রোজগার অর্থাৎ এখানে ওয়ার্কের জায়গায় আমরা টাকাটা লিখব, কারণ এই ওয়ার্ক অর্থাৎ কাজ করেই কিন্তু টাকাটা ইনকাম করা যায়, তার জন্য আমরা টাকাটাকে কি লিখব তলায় লিখব। তাহলে এখানে 810 এটা ইকুয়াল টু কি 12 জন লোক 15 দিনে কত টাকা, অর্থাৎ এখানে আমরা ধরে নিলাম x টাকা আয় করছে। এবার এটাকে যদি কাটাকুটি করি তাহলে কত হবে, এই 4 দিয়ে কাটা দাও 3, 4 এ 12, 5 দিয়ে কাটা দাও 5 5 এ 25, 5 দিয়ে কাটা দাও 5 3 এ 15। কাটাকুটির আমি নিয়মটা বলে দিয়েছি যে সামনের মানে সামনাসামনি কাটাকুটি যাবে, এই নিচের হর কাটাকুটি যাবে, এই ওপর নিচ কাটাকুটি যাবে, এই ওপর নিচ কাটাকুটি যাবে, কিন্তু কোনাকুনি কাটাকুটি যাবে না। তাহলে এখানে আমাদের দেখো এটা কাটাকুটি যাচ্ছে 5 16 80, 5 2 10। তাহলে এবার এক্স এই ওপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্সের সাথে 1 গুণ করলে এক্স হবে, আর এদিকে কত 162 আর এদিকে হচ্ছে কত 3 3 9, এটা হবে 162। তাহলে এদিকে 162 গণিত আমাদের কত 9 করতে হবে। তাহলে 9 দুগুণে 18, এই পাশে লিখে দিচ্ছি যে 9 দুগুণে 18 হাতে থাকলো 1, 6 9 54 আর 1 হচ্ছে 55, এদিকে 9 কে 9 আর 14, 1458 টাকা, 1458 টাকা এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290, সেখানে কতগুলি টিয়া পাখি আছে। তাহলে এখানে সিংহ অর্থাৎ একটাকে এল ধরলাম অর্থাৎ লায়ন, আর টিয়া পাখি সেটাকে আমরা পি ধরলাম প্যারট। লায়নের এখানে এবার মাথার সংখ্যা দেওয়া আছে, তাহলে ধরে নিলাম লায়নও 100টা আছে, প্যারটও 100টা আছে। এবার সিংহর কটা পা আছে, এবার পায়ের সংখ্যা এখানে দেওয়া আছে, তাহলে এবার আমরা এখানে পায়ের সংখ্যাটা ধরবো। ধরে নিলাম এখানে লায়ন 100টা ছিল, যেহেতু মাথার সংখ্যা বলা আছে, লায়নও 100টা, প্যারটও 100টা। এবার আমাদের এখানে পায়ের সংখ্যা যেহেতু দেওয়া আছে, তো এখানে লায়নের পা কটা 4টা, তাহলে এখানে 4 দিয়ে গুণ করবো। প্যারটের পা কটা 2টো, তাহলে এখানে 2 দিয়ে গুণ করবো। তাহলে এদিকে হয়ে গেল কত 400 আর এদিকে কত হয়ে গেল 200।
আর পায়ের সংখ্যা তাদের দুজনের মিলে অ্যাভারেজ মোটটা বলা আছে কত 290। তাহলে এটাকে আমরা কি করব, অ্যালিগেশন ইউজ করব। এর আগের ক্লাসে আমরা অ্যালিগেশনের একটা অঙ্ক পেয়েছিলাম। এবার কিভাবে অ্যালিগেশন ইউজ করব সেটা দেখো। আমাদের দেখতে হবে এই মাঝে যেটা রাখবো সেটা এই দুটোর মধ্যবর্তী সংখ্যা যেন হয়। দেখো 400 বড়, 400 ছোট আর এদিকে 200 বড়, মানে এই দুটোর মাঝামাঝি সংখ্যা যেন হয়। তাহলে এখানে একবার 290 থেকে 200 মাইনাস করব, তাহলে কত হবে, এদিকে 90 আর এদিকে কত হবে, একবার এদিকে মানে এইখান থেকে একবার এইটাকে আর একবার এইটা থেকে এইটাকে মাইনাস করব। তাহলে 400 থেকে 290 মাইনাস করলে কত হবে, 110। তাহলে অনুপাতে তো এই 0 0 কাটাই যাবে। টোটাল এখানে 9 আর 11 ইউনিট মাথার সংখ্যা পেলাম। টোটাল কত, 9 আর 11 হচ্ছে 20 ইউনিট হচ্ছে মাথার সংখ্যা, কিন্তু এখানে বলা ছিল 100। তাহলে এই 20 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 100। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 5। 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয়, তাহলে এখানে আমাদের কি বলেছে দেখো, এখানে আমাদের টিয়া পাখি চেয়েছে। তাহলে টিয়া পাখির মাথার সংখ্যা কত, 11 ইউনিট। তাহলে এখানে 11 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 5 × 11 সমান হচ্ছে কত, 55টি। তাহলে এখানে টিয়া পাখির যে সংখ্যা হবে সেটা হবে 55টি। এখানে যদি আমাদের এই বাঘের সংখ্যাটা, সিংহের সংখ্যাটা চাইতো, তাহলে এখানে আমরা 9 দিয়ে গুণ করে দিতাম। তাহলে 1 ইউনিটের ভ্যালু 5, তাহলে 9 ইউনিটের ভ্যালু 45। তাহলে এখানে আমাদের সিংহের সংখ্যা চাইলে সেটা 45 হয়ে যেত সঠিক অ্যান্সার। তো এখানে আমাদের টিয়া পাখি চেয়েছে, যেটা অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো, এই সিম্পলিফিকেশনের চ্যাপ্টারে করিয়েছি যে প্রথমে এই যে শেষ দিক থেকে এই অঙ্কটা করতে হয়, শেষ রুট যেটা আছে সেটাকে বাইরে করব। 7 স্কোয়ার 49 হয়, তাহলে 49 বাইরে বেরিয়ে এসে কী হবে, 7 হবে। এবার কি হবে, এই 29-এর সাথে কি করব, এই 7টাকে যোগ করব। 29-এর 7টাকে যোগ করব, তাহলে কত হবে, রুটের মধ্যে আমাদের 36 হচ্ছে, তাহলে 36টা বাইরে বেরিয়ে এসে কী হবে, 6 হবে। তাহলে এই 19 আর 6 এবার কি করব, যোগ করব। তাহলে এখানে রুটের মধ্যে কত হবে, 25 হবে। তাহলে বাইরে বেরিয়ে এসে কত হবে, 5। তাহলে 11 আর 5 যোগ করলে কত হবে, 16। তাহলে বাইরে বেরিয়ে এসে রুটের মধ্যে বাইরে বেরিয়ে এসে 4 হবে। তাহলে 5 আর 4 যোগ করলে কত হবে, রুটের মধ্যে 9, যেটা বাইরে বেরিয়ে এসে হবে আমাদের 3, মানে 3 স্কোয়ার 9 হয়, যেটা অপশান এতে আছে। দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে 7 সেন্টিমিটার। ক্ষেত্রফলের পার্থক্য 1078 বর্গ সেমি হলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত। তাহলে দুটি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একটা ছোট বৃত্ত আর একটা বড় বৃত্ত, তাহলে বড় বৃত্তটির ব্যাসার্ধটাকে বড় আর ধরলাম, ছোট বৃত্তটির ব্যাসার্ধটাকে ছোট আর ধরলাম। তাহলে এখানে দুটো বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ বড় আর একটা ছোট আরের যে পার্থক্য সেটা বলা আছে কত, 7 বলা আছে। ক্ষেত্রফলের পার্থক্য বলা আছে, তাহলে এখানে এই বৃত্তের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে একটা হচ্ছে পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস পাই ছোট হাতের আর স্কোয়ার, এটার পার্থক্য বলা আছে কত, 1078। পাই যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার, এটা ইকুয়াল টু কত, 1078। তাহলে পায়ের মান আমরা কত জানি, পাই মানে হচ্ছে 22/7। তাহলে এদিকে এই পাইটা এদিকে তলায় চলে আসবে, এদিকে গুণ হয়ে আছে, সমানের এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে পাইটা তলায়, আর পায়ের মান হচ্ছে কত, 22/7। তাহলে 22/7টা উল্টে আবার উপরে চলে যাবে। 11 দিয়ে কাটা দিলে হবে 11 দুগুণে 22, 11 দিয়ে কাটা দিলে হবে 9 11 99, 8 11 88, 2 দিয়ে কাটা দিলে কত হবে, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। তাহলে এদিকে এটাকে দেখো, এই আর স্কোয়ার বড় হাতের, এটা ছোট হাতের আর স্কোয়ার, তাহলে এখান থেকে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যে একটা এ প্লাস বি একটা এ মাইনাস বি। তাহলে একটা বড় হাতের আর প্লাস ছোট হাতের আর একটা হবে কি, বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, এটা ইকুয়াল টু 7 গণিত কি 49। এটাকে আমরা গুণ করব না। এবার দেখো এই আর মাইনাস আর এর মানে বড় আর ছোট আর এর পার্থক্য 7 বলা আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 7 লিখতে পারি। তাহলে আর প্লাস আর গণিত 7, এটা ইকুয়াল টু হচ্ছে 7 গণিত হচ্ছে 49। তাহলে এই 7 আর এই 7 কাটা যাবে। তাহলে এখানে আমাদের কি পড়ে থাকলো, এখানে আমাদের পড়ে থাকলো এই আর প্লাস আর, এইটার ভ্যালু কত, এই 49 পেলাম। তাহলে এখানে 49 লিখব। এবার এখানে দেখো একটা এই যোগ আর একটা বিয়োগ পেলাম,
মানে এই প্রথমটা বিয়োগ আর এটা যোগ পেলাম, তাহলে এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া কী করে অ্যাপ্লাই করব, যে তলায় এখানে আর মাইনাস আর এটাকে লিখব যে এটা ইকুয়াল টু 7। এবার এই প্লাসে প্লাসে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তাহলে প্লাস আর মাইনাস আর কাটা গেল, দুটো বড় আর যদি যোগ করি তাহলে দুটো বড় আর হয়ে যাবে, এটা ইকুয়াল টু কত 56। তাহলে 2 দিয়ে কাটা দিলে কত হবে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তাহলে বড় আর এর ভ্যালু আমাদের 28, মানে বড় ব্যাসার্ধ যদি চাই তো আমাদের মান হয়ে যেত 28 সেন্টিমিটার। কিন্তু এখানে আমাদের বলেছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখানে এটাকে নিতে পারো কিংবা এই প্লাসটাকে নিতে পারো, তাহলে আমরা বড়টাকেই নিচ্ছি যে আর প্লাস আর, এটা ইকুয়াল টু কত বলা আছে 49, তার মধ্যে বড় হাতের আর এর ভ্যালু বলা আছে কত 28, মানে যেটা পেলাম এটা ইকুয়াল টু হচ্ছে কত 49, তাহলে আর ইকুয়াল টু কত হবে, এই 49 থেকে এই 28টা আমাদের মাইনাস হয়ে যাবে সমানের এদিকে, মানে প্লাস 28টা আছে সমানের দিকে গেলে কি হবে -28, তাহলে এদিকে হবে কত 1 আর এদিকে হবে 2, 21, তাহলে ছোট যে ব্যাসার্ধ সেটা হবে কত 21 সেন্টিমিটার, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এটাও আমরা সরলীকরণের চ্যাপ্টারে করেছি। দেখো প্রথমে কি করব, এইখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের একটা সিরিজ ফলো করবে। সিরিজটা কি, প্রথমে আমরা এটাকে দেখো যে 2-কে 2 আর 1 যোগ করলে কত হবে 3/2, তাহলে এদিকে কত হলো 3/2, এবার গণিত এদিকে কত হলো 3-কে 3 আর 1 4/3, এদিকে হচ্ছে 4/3 গণিত, এদিকে কত হচ্ছে 4-কে 4 5/4, তাহলে এদিকে হচ্ছে আমাদের কত 5/4, এইভাবে আমাদের চললো। এদিকে কত আছে 88-কে 88 আর 1 যোগ করলে কত হবে 89 বাই কত 88। এবার আমাদের একটা সিরিজ ফলো করছে, দেখো এই ওপরের মানে ওপরের যেটা লব আর নিচের হর দেখো কোনাকুনি কাটাকুটি যাচ্ছে, তাহলে এই 3 কাটাকুটি গেল, এই 4 কাটাকুটি গেল, এখানে ডট ডট দিয়ে আছে মানে এখানে তো আমাদের আরও মান আছে, তাহলে এইখানে এটা আমাদের কাটাকুটি যাবে, এখানে কিছু নেই মানে কিছু একটা তলায় ছিল এটা কাটাকুটি যাবে, এর আগে কিছু মানে এর আগে নিশ্চয়ই 88 ছিল, তাহলে এই ওপর আর নিচ কাটাকুটি যাচ্ছে, তাহলে আমাদের যেটা পড়ে থাকবে এই লাস্টের 89 পড়ে থাকবে, আর এই প্রথমের হরের আমাদের 2 পড়ে থাকবে। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে এখানে কত হবে 44 দুগুণে 88 44.5, এটা আমাদের সঠিক অ্যান্সার। 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে এই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে 25%। তাহলে অঙ্ক যেভাবে বলবে আমরা সেইভাবে অঙ্ক করব। প্রথমে দুধ আর জলের মিশ্রণ বলা আছে, তাহলে প্রথমে মিল্ক ধরলাম আর এদিকে আমরা ওয়াটার ধরলাম, তাহলে এখানে 10% জল বলা আছে, তাহলে 10% পার্সেন্টেজের অঙ্ক সবসময় আমাদের ফুল কততে থাকে 100% থাকে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে 10% জল আছে, তাহলে বাকিটা নিশ্চয়ই দুধ আছে, তাহলে 10 যদি জল হয় তাহলে নিশ্চয়ই 90 মিল্ক আছে, কারণ আমাদের সবসময় এই মিশ্রণ 100তে থাকে, তাহলে এখানে 10 জল হলে দুধ হচ্ছে 90। এই অনুপাত কাটো, তাহলে 9:1, টোটাল কত ইউনিট মিশ্রণ আছে 9 আর 1 হচ্ছে মানে দুধ আর জল মিলে কত আছে 9 আর 1 হচ্ছে 10 ইউনিট আছে দুধ আর জলের মিশ্রণ, কিন্তু এখানে বলা আছে না ভাই 20 লিটার আছে, তাহলে এখানে 10 ইউনিটের ভ্যালু কত 20, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 2 হয় তাহলে এখানে আমাদের কি এই 9 ইউনিটের ভ্যালুটা কত হবে, তাহলে 9 এর সাথে 2 গুণ হয়ে যাবে অর্থাৎ 18, আর এদিকে 1 এর সাথে 2 গুণ হয়ে যাবে 2, তাহলে এই 20 লিটারের মধ্যে 18 লিটার দুধ আছে আর জল আছে 2 লিটার। এবার ওই মিশ্রণে জল মেশাচ্ছে, দুধ কিন্তু আমাদের মেশাচ্ছে না, তাহলে এখানে আমরা কি করব এই 18 অনুপাত এই দুধ যেহেতু মেশাচ্ছে না, তাহলে এখানে আমরা কি করব জলের সাথে অ্যাড করব, কি অ্যাড করব জানি না আমরা, ধরে নিলাম x লিটার জল মেশালো, এবার জলের যে পরিমাণ হবে সেটা হবে কি 25%। তাহলে প্রথমে আমরা দুধের পরিমাণটা লিখেছি, তাহলে এখানে আমরা প্রথমে মিল্কটা লিখব, শেষে আমরা ওয়াটারটা লিখেছি, তাহলে এদিকে আমরা ওয়াটারটা লিখব। এবার 25% ওয়াটার, তাহলে দুধ কতটা হবে, বাকিটা সবসময় মিশ্রণ আমাদের 100% হয়, তাহলে এখানে আমাদের 75% সেটা হবে আমাদের মিল্ক। তাহলে 25 দিয়ে কাটা দিলে এটা কত হবে অনুপাতে 3:1 হবে, তাহলে এদিকে অনুপাতটাকে আমরা ভাগ হিসেবে লিখছি যে 18/2 + x, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 3/1,
ঠিক আছে। তাহলে এটাকে কাটাকুটি করলে 3 6 18 হবে, সমানে সামনাসামনি কাটাকুটি যায়, 6-এর সাথে 1 গুণ করলে 6, আর এদিকে হচ্ছে কত 2 প্লাস এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 6 থেকে আমরা কী করব 2 মাইনাস করব, অর্থাৎ 4। তাহলে এক্সের ভ্যালু আমাদের কত 4। তাহলে কত যোগ করতে হবে, আমরা এক্স যোগ করেছিলাম, মানে জল মেশাতে হবে কতটা এক্স পরিমাণ, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 4, অর্থাৎ 4 লিটার কিন্তু আমাদের জল মেশাতে হবে। দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে এটা আমাদের যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে। এর আগে এই ব্যাসার্ধের বৃত্তের ব্যাসার্ধের একটা অঙ্ক ছিল, সেটাতে আমরা যোগ ভাগ অ্যাপ্লাই করেছিলাম লাস্টের দিকে। তো এটাও আমাদের দেখো দুটো সংখ্যার সমষ্টি, দুটো সংখ্যা আমরা জানি না, একটাকে এক্স ধরলাম একটাকে ওয়াই ধরলাম, তাহলে দুটো সংখ্যার সমষ্টি মানে কি যোগফল, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 13। আর বিয়োগফল তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 3। তাহলে এখানে এক্স আর এক্স যোগ করলে কত হবে 2x, আর এদিকে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই তো কাটাই যাবে, এটা ইকুয়াল টু 13 আর 3 যোগ করলে কত হবে 16। তাহলে এক্স ইকুয়াল টু কত, এই 2 দিয়ে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 8। এক্সের ভ্যালু কত পেলাম, 8 পেলাম। এবার এক্সের ভ্যালু যখন 8 পেলাম, এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও, তাহলে এদিকে এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 13। এবার দেখো এক্সের ভ্যালু যদি 8 হয়, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে, যেটাকে ওয়াইয়ের ভ্যালু এমন সংখ্যা রাখতে হবে যেন যোগ করলে 13 হয়। তাহলে এখানে 2 5 5 যদি রাখি, মানে ওয়াইয়ের ভ্যালু যদি 5 নিই, তাহলে 8 আর 5 যোগ করলে কত হবে 13। তাহলে এক্স কোন সংখ্যাটা, মানে এক্সের মান আমরা কত পেলাম, এক্সের মান আমরা পেলাম কত 8, যেটা আগে পেয়েছি, আর ওয়াইয়ের ভ্যালু কত পেলাম 5। এবার আমাদের কি চেয়েছে, বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কি 8, যেটা আমাদের অপশন ডিতে আছে। এরপর পরবর্তী প্রশ্ন, কোনো সংখ্যা হতে তাহার 40%, কোনো সংখ্যা হতে তাহার কার ওই সংখ্যাটির 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। তাহলে কোনো সংখ্যা হতে মানে কোনো সংখ্যা থেকে তাহার, অর্থাৎ এই তাহার মানে কি ওই সংখ্যাটাকে আমরা এক্স ধরলাম, তাহলে এক্সেরই 40%, পার্সেন্ট উঠে কি হয়, তলায় 100 হয়। এটা আমরা আগের প্র্যাকটিস সেটে শিখেছি যে পার্সেন্ট উঠে তলায় 100 হয়। এটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে এটা আমরা বিয়োগ করলাম, এই বিয়োগ করে বিয়োগ ফলটা কত হবে, এটা আমাদের 300 হবে, এটা বলা আছে। 20 দিয়ে এটা কাটা দিলে হবে 2, 20 দিয়ে কাটা দিলে 5, তাহলে এদিকে কত হবে এক্স মাইনাস এদিকে হবে কত 2x, তলায় কত 5, এটা ইকুয়াল টু হচ্ছে কত 300। 5 আমাদের লসাগু হয়ে যাবে, তাহলে 5-এর সাথে যদি x গুণ করি তাহলে কত হবে, সেটা হবে আমাদের 5x, মাইনাস এই 5 আর 5 কেটে যাবে, অর্থাৎ ওপরে 2x পড়ে থাকবে, এটা ইকুয়াল টু কত 300। তাহলে 5x থেকে 2x বাদ দিলে কত হবে 3x, এটা ইকুয়াল টু কত, এটা বাই 5, এটা ইকুয়াল টু হচ্ছে কত 300। তাহলে এই সামনাসামনি কাটা যায়, তাহলে এই 3 দিয়ে এই 300 কাটা দিলে হবে 100। তাহলে এক্স দিয়ে যদি সমান কত হবে, 5-এর সাথে 100 গুণ করলে হবে কত 500। তাহলে এক্সের যে মান সংখ্যাটা আমরা এক্স ধরেছিলাম, যেটার ভ্যালু হচ্ছে আমাদের ডি। বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে। এই অঙ্কটা আমরা ক্লাস 1-এও করেছি, ক্লাস 2-তেও করেছি, ঠিক আছে। 1 নম্বর ক্লাসেও এই অঙ্কটা ছিল, তো সুতরাং আমাদের ক্লাসগুলো যদি পরপর দেখে আসি তবে এই অঙ্কগুলো কোনো অসুবিধা হবে না। নির্দিষ্ট পরিমাণ দ্বিগুণ হয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাণ দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে পরিমাণটাকে আমরা পি ধরলাম, সেটা হয়ে গেল কি দ্বিগুণ, অর্থাৎ 2p। তাহলে এটা কি হলো, আমাদের অ্যামাউন্ট হলো। তাহলে এখান থেকে আমরা ইন্টারেস্ট বের করতে পারবো, যে 2p থেকে p যদি মাইনাস করি তাহলে সেটা হবে আমাদের ইন্টারেস্ট, তাহলে দুটো p থেকে একটা p মাইনাস করলে p হবে, এটা হলো আমাদের ইন্টারেস্ট। এবার এখান থেকে আমাদের টাইম বের করতে হবে। টাইমের ফর্মুলা কি, 100 ইন্টু ইন্টারেস্ট। আমরা প্রথম ক্লাসেই কিন্তু পুরো ফর্মুলা আলোচনা করেছি, এখানে আর ফর্মুলাটা আমি আলোচনা করছি না। তাহলে 100 ইন্টু ইন্টারেস্ট, নিচে প্রিন্সিপাল ইন্টু কি রেট। তাহলে 100 ইন্টু ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট হচ্ছে আমরা পি পেয়েছি, আর এদিকে প্রিন্সিপালটাকেও আমরা পি ধরেছি, আর রেট কত বলা আছে, রেট বলা আছে 12% হারে, তাহলে তলায় 12। এই পি কাটা গেল, 4 দিয়ে কাটা দিলে 25, 4 দিয়ে কাটা দিলে 3, তাহলে 25কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 25কে 3 দিয়ে এইভাবে ভাগ করো, তাহলে 3 8 24, এদিকে 1 ভাগশেষ থাকছে, তাহলে 1 যেটা ভাগশেষ থাকছে সেটাকে আমরা পূর্ণ আকারে লিখে দিই, যেটা হচ্ছে 8 বছর প্লাস হচ্ছে কত
প্লাস 1/3 বছর, এটাকে পূর্ণ হিসেবে লিখে দিলাম যে 8 প্লাস 1/3, মানে এটাও বছরে এটাও বছরে এলো। এবার আমাদের মাসে চেয়েছে, যখন বছরটাকে মাস করব তখন আমাদের কি করতে হয়, 12 দিয়ে গুণ করতে হয়। এটা আমরা জানি যে বছরকে যখন আমরা মাস করব তখন আমরা কি করব, 12 দিয়ে গুণ করব। তাহলে 1/3 বছর আছে, তাহলে 1/3টাকে যদি 12 গুণ করে দিই তবে সেটা হবে 3 4 12, সেটা হয়ে গেল আমাদের মাস। তাহলে এদিকে কত, 8 বছর হচ্ছে 4 মাস, এটা হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। আর যদি মাস থেকে বছরে যেতে হয়, মাস থেকে আমি যদি বছরে যাব তখন কি করব, 12 দিয়ে ভাগ করব। আর বছর থেকে মাসে গেলে আমরা কি করব, 12 দিয়ে গুণ করব। এরপর পরবর্তী প্রশ্ন, a প্লাস বি ইকুয়াল টু 5, a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে a b এর ভ্যালু কত হবে? এ ধরনের অঙ্ক একটা করলাম যে দুটো সমষ্টি হচ্ছে এত, বিয়োগফল হচ্ছে এত, ওই অঙ্কগুলোই। তাহলে এখান থেকে আমাদের এই প্রথমে কি করতে হবে, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, যে a প্লাস বি এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 5, a মাইনাস বি এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এদিকে আমাদের কি প্লাস বি মাইনাস বি কাটা যাবে, এদিকে এ আর এ মানে দুটো আগে আগে প্লাস আছে, তাহলে এর আগে প্লাস এর আগে প্লাস, এ আর এ যোগ করলে কি হবে, 2a হবে। আর এদিকে 5 আর 3 যোগ করলে হবে 8। তাহলে এর ভ্যালু কত হবে, এই 2 দিয়ে এটা ভাগ চলে যাবে অর্থাৎ 4। তাহলে বি এর ভ্যালু কত হবে, তাহলে এ প্লাস বি এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 5 বলা আছে। তার মধ্যে আমাদের এ এর ভ্যালু হচ্ছে 4, তাহলে বি এর ভ্যালু নিশ্চয়ই 1 রাখতে হবে, তবেই তো আমাদের 5 হবে। তাহলে এ এর ভ্যালু হচ্ছে 4 আর বি এর ভ্যালু হচ্ছে কত, 1। এবার আমাদের কি চেয়েছে, এ গণিত বি, অর্থাৎ এ বির মানটা আমাদের চেয়েছে। তাহলে এ এর ভ্যালু হচ্ছে 4 আর বি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 4 গণিত 1 অর্থাৎ 4 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমরা এই ক্লাস 1 এবং 2-এ আমরা কি দেখেছি, যদি দুটো ট্রেনের গতিবেগ দেওয়া থাকে কিংবা একটা ট্রেন কিংবা একটা সেতু বা ব্রিজের যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, দুটো লম্বা লম্বা কোনো জিনিস যদি দেওয়া থাকে দৈর্ঘ্য, সে দুটো যোগফল হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। তো এখানে আমাদের ট্রেনের দৈর্ঘ্যটাই বের করতে হবে। তাহলে ট্রেনের যে দৈর্ঘ্য অর্থাৎ ট্রেন লেন্থ সেটাকে ধরে নিলাম এক্স। আর এখানে আমাদের ব্রিজ লেন্থ কত বলা আছে, ব্রিজ লেন্থ বলা আছে 270 মিটার লম্বা সেতু, মানে ব্রিজের যে লেন্থ সেটা বলা আছে কত, 270 মিটার। তাহলে এখান থেকে এবার দেখো এইখানে আমাদের টাইমে বলা আছে যে এত সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে আমাদের টাইম ইকুয়াল টু কী জানি, টাইম ইকুয়াল টু হচ্ছে কি, টাইম ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ, এটা আমরা জানি। এবার এই দূরত্ব কত দেওয়া আছে, এই আমি কি বললাম এর আগে, যে দুটো ট্রেন বা দুটো সেতু বলা থাকলে দুটো তাদের যে দৈর্ঘ্য, সে দৈর্ঘ্যের যোগফলটা হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। তাহলে এখানে কত হবে, 270 প্লাস এক্স, এটা হয়ে গেল টোটাল ডিস্টেন্স। তলায় কি স্পিড, স্পিডটা কত বলা আছে, এত কিলোমিটার প্রতি ঘন্টা, 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এখানে আমাদের মিটারে আছে, ঠিক আছে, এটা সেকেন্ডে আছে, কিন্তু এটা কিমি আর ঘন্টাতে আছে। যদি কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে হয় তবে কি করব, আমরা 5/18 দিয়ে গুণ করব। আর যদি এই মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টাতে যেতে হয় তবে আমরা 18/5 দিয়ে গুণ করব। তাহলে এটা হয়ে গেল দূরত্ব আর এটা হয়ে গেল গতিবেগ, এটা ইকুয়াল টু কি, টাইম। আর টাইম বলা আছে কত, 30 সেকেন্ড, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 30। 18 দিয়ে কাটা দাও, 3 18 54, তাহলে 3 5 15, তাহলে 270 প্লাস এক্স এটা ইকুয়াল টু কত, তাহলে 3 5 15, কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 3 5 15 আর ইন্টু 3 3 15 45, 450। তাহলে এখানে এক্সের ভ্যালু কত হবে, তাহলে এক্সের ভ্যালু হবে 450 থেকে আমরা কি করব, 270টাকে মাইনাস করব, 0 এদিকে 3 5 8, 2 1 3 আর 1 4, 180। তাহলে এক্সের ভ্যালু আমরা কত পেলাম, 180। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটাকে আমরা এক্স ধরেছিলাম আর এক্সের ভ্যালু কত পেলাম, 180। একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে, সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রয় করলো, তারপর শতকরা কত লাভ হলো? 400টি কমলালেবু কিনেছে, এবার ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রি করেছে। ধরে নিলাম যে 400টি ক্রয় মূল্যের
400টি কমলা লেবুর যে দাম সেটা হচ্ছে 400 টাকায় কিনেছে, এটাকে আমরা ধরেই নিতে পারি যে সিপি। তাহলে একটি কমলা লেবুর দাম কত হবে? তাহলে এই 400টির দাম 400 টাকা হলে একটির দাম হচ্ছে 1 টাকা, সে 1 টাকা করে কিনেছে। এবার ক্রয় মূল্যে মানে সে 400 টাকায় কিনেছে, এটা এই 1 টাকারটা এখন ধরবো না, এটা তো আমরা কাটাকুটি করে পেলাম। এটা যে সে 400 টাকায় কিনেছে, ধরলাম 400টি কমলা লেবুর দাম 400 টাকা, তাহলে 400 টাকায় সে কিনেছে, তাহলে ওই ক্রয় মূল্যে সে বিক্রি করছে, মানে সে 420 টাকা 400 টাকায় সে 320টি বিক্রি করছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? এখানে এবার আমরা বিক্রয় মূল্য লিখছি যে 320টির দাম সে কত টাকা নিচ্ছে, ক্রয় মূল্যে বিক্রি করছে, মানে কি 400 টাকায় সে বিক্রি করছে। তাহলে একটির দাম কত হবে? তাহলে একটির দাম সে কত টাকা বিক্রি করেছে, তাহলে 400 তলায় হবে কত, 320। একটা 0 0 কাটা গেল, 8 দিয়ে কাটা দিলে 5 8 40, 8 দিয়ে 4 8 32, 5/4 টাকায় বিক্রি করেছে। অঙ্কটা আবার বলছি, একজন ব্যক্তি 400টি কমলা লেবু কিনেছে, তাহলে 400টির দাম 400 টাকায় সে কিনেছে, এটা ধরলাম। সে সমগ্র ক্রয় মূল্যেই মানে এই 400 টাকাতেই সে 320টি কমলা লেবু বিক্রি করেছে, মানে 320টির দাম সে 400 টাকায় বিক্রি করেছে। একটির দাম কত, এই 5/4 টাকায় বিক্রি করেছে। এবার এখান থেকে আমাদের লাভ বের করতে হবে। তাহলে এবার এই একটির দাম এখানে সে কিনেছে কত, 1 টাকায়, তাহলে এখানে আমরা ক্রয় মূল্য লিখলাম আর এদিকে আমরা বিক্রয় মূল্য লিখলাম। তাহলে এখানে ক্রয় মূল্যর দিকে 1 টাকায় কিনেছে আর সে বিক্রি করেছে কত, 5/4 টাকায়। এই 4টাকে যদি উঠাতে চাই তাহলে এদিকে 4 দিয়ে গুণ করতে হয়, এদিকেও 4 দিয়ে গুণ করতে হয়, এই 4 4 কাটা গেল, তাহলে সে কিনেছে 4 টাকায়, বিক্রি করেছে কত, 5 টাকায়। তাহলে তার লাভ কত, 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে তার লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে কত, 1 টাকা প্রফিট। এবার পার্সেন্টেজ প্রফিট বের করতে হবে, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত, 4 ইন্টু কত, 100, তাহলে 4 দিয়ে কাটা দাও 25, তাহলে পার্সেন্টেজ প্রফিট কত, তার হয়েছে কত, 25% কিন্তু লাভ। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 36 এবং 6, একটি সংখ্যা 12 হলে অন্যটি কত? তাহলে এইটাও অঙ্ক আমরা লসাগু গসাগু চ্যাপ্টারে করেছি, সুবিদাস স্যারের বইয়ের সিরিজ চলছে বেসিক কনসেপ্টের, একটা ভিডিওতেই পুরো চ্যাপ্টারকে কমপ্লিট করছি, সেই ক্লাসগুলো দেখলে এই অঙ্কগুলো অসুবিধা হবে না। তাহলে এখানে আমরা কি জানি, এটার আমাদের একটা ফর্মুলা আছে যে লসাগু ইন্টু গসাগু অর্থাৎ এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু হচ্ছে প্রথম সংখ্যা ইন্টু হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তাহলে লসাগু বলা আছে কত, 36, গসাগু বলা আছে কত, 6, একটা সংখ্যা 12 বলা আছে, আর একটা সংখ্যা চেয়েছে, তাহলে এটাকে আর একটা সংখ্যাটাকে এক্স ধরলাম। 6 দিয়ে কাটা দাও, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটা দাও, 18 দুগুণে 36, তাহলে এক্সের ভ্যালু কত পেলাম, 18। এটাই হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 24 বছর হলে সুরেশের বয়স কত? তাহলে দুজন আছে, একজন সুরেশ আর একজন কিরণ। কিরণের বয়সের দ্বিগুণ, কিরণ যদি এক্স হয় তাহলে সুরেশের বয়স কত হবে, 2x হবে। তাদের দুজনের বয়সের সমষ্টি, সমষ্টি মানে কি, যোগফল, তাহলে তাদের দুজনের বয়সের যোগফল কত, 2x প্লাস x হচ্ছে 3x, কিন্তু এটার ভ্যালুই বলা আছে কত, 24, তাহলে এক্সের ভ্যালু কত, 3 8 24, তাহলে এক্সের ভ্যালু আমরা 8 পেলাম। তাহলে সুরেশের বয়স কত, সুরেশের বয়স হচ্ছে 2x, তাহলে এখানে 2x এর ভ্যালু কত হবে, 2 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে কত, 8, তাহলে 8 দুগুণে 16, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। 16টি ছেলের গড় বয়স 20 বছর এবং তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, তাহলে সবারই গড় বয়স 2 বছর বেড়ে যায়, তাহলে নতুন মেয়ের বয়স কত? তাহলে এর আগে আমরা অ্যাভারেজের অঙ্ক করেছি, 16টি ছেলের গড় বয়স এত, তাহলে মোট বয়স কত হবে, 16 গুণিত 20 সমান কত, এই 16 দুগুণে 32 অর্থাৎ 320, 16টি ছেলের যে মোট বয়স সেটা হচ্ছে 320। এবার তাদের মধ্যে একটা নতুন মেয়ে আসে, তাহলে 16 জন ছেলে ছিল, 16 জন ছেলে ছিল, তার সাথে একটা মেয়ে অ্যাড হলো তাদের সাথে, তাহলে টোটাল কতজন হলো, তারা 17 জন হলো। এবার গড় বয়স 20 বছর বেড়ে গেল সবার, আর এদিকে তাদের গড় বয়স ছিল কত, 20 ছিল, এবার তাদের সবার সাথে 2 বেড়ে গেল অর্থাৎ 22 হলো। তাহলে এবার 17 জনের, এই যে 17 জনের গড় বয়সটা হচ্ছে 22, তাহলে মোট বয়স কত হবে, তাহলে মোট বয়স 17 গুণিত 22, তাহলে 22টাকে একটু এইভাবে ভেঙে নিই যে 2 গুণিত 11,
17 দুগুণে 34 গুণিত 11, 11-র সাথে 11-র গুণ করার নিয়ম দেখো, প্রথমে শেষে 4 আছে, 4টাকে রাখবো, 4-এর সাথে 3 যোগ করবো 7, আগের সংখ্যা 3 আছে, 3টাকে রেখে দেবো, 374। তাহলে মেয়েটা যখন অ্যাড হলো তখন বয়সটা বেড়ে গেল 374, আর যখন মেয়েটা ছিল না তখন ছিল মোট বয়স 320। তাহলে মেয়েটির বয়স কত হবে? এই 374 থেকে এই 320 মাইনাস করলেই আমরা মেয়েটির বয়স পেয়ে যাব। তাহলে এদিকে হচ্ছে 4, এদিকে হচ্ছে 5, 54 বছর। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমাদের এই সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এই ফর্মুলাগুলো সব মনে রাখতে হবে। সমবাহু ত্রিভুজের মানে ত্রিভুজের যে উচ্চতা সেটার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু। এটা ইকুয়াল টু কত? এর উচ্চতা বলা আছে √6, তাহলে এটা ইকুয়াল টু √6। তাহলে বাহু ইকুয়াল টু কত হবে? তাহলে √6 আছে, এই √3/2 সমানের এদিকে গেলে কি হবে? উল্টে যাবে, অর্থাৎ 2/√3। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, মানে এরিয়া। তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহুর মানটা কত আছে? এইটা, তাহলে এই গণিত √6 গণিত 2 বাই হচ্ছে √3, এটার স্কোয়ার। তাহলে এবার দেখো স্কোয়ার আর রুট কাটা যায়, এটা তো আমরা জানি। তাহলে এদিকে √3/4 এটাকে রেখে দিলাম গণিত, এদিকে √6 আর √6 মানে এই 6-এর রুট আর এই স্কোয়ার এটা কাটা যাবে, শুধু আমাদের 6 পড়ে থাকবে ওপরে। আর 2-এর স্কোয়ার কত হবে? 2কে দুবার গুণ করলে 4 হবে। আর এদিকে আমাদের আবার নিচে আবার স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে এইদিকে আমাদের নিচে 3 পড়ে থাকবে। তাহলে এবার এটা কাটাকুটি করলে কত হবে? এদিকে এই 4 কাটা গেল, তাহলে এই 4 কাটা গেল। এবার 3 দিয়ে কাটা দাও, 3 দুগুণে 6, তাহলে এদিকে আমাদের কি পড়ে থাকলো? 2 আর √3, অর্থাৎ 2√3। এটাই আমাদের সঠিক অ্যান্সার, যে এর ক্ষেত্রফল হচ্ছে 2√3, অপশন ডি। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাস। এতদূর পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।